দলে সক্রিয় হওয়ার পর দিলীপ ঘোষের প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সুর চড়ালেন, আক্রমণ শানালেন দিলীপ। জানিয়ে দিলেন তিনি মন্ত্রী হতে চান। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। অমিত শাহর বার্তার পর সক্রিয় হয়ে ময়দানে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। তারপর প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে। সেই সভা থেকে সুর চড়ালেন, আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। আগাম জানিয়ে দিলেন তাঁর রাজনৈতিক মিশনের কথা। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। সক্রিয় হওয়ার পর প্রথম দলীয় জনসভা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে দিলীপ ঘোষ। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো যদি 10-20-50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, খেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। শেষে দেখুন কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে, তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে। দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক বাড়ি পাঠিয়ে দিল হারিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। 20-25-30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। রানাঘাট দিয়ে শুরু, এরপর একগুচ্ছ জনসভা করার কথা দিলীপ ঘোষের। সভা করবেন দুর্গাপুরেও। সম্প্রতি বঙ্গ সফরে এসে দিলীপ ঘোষকে সক্রিয় হওয়ার বার্তা দেন অমিত শাহ। তারপর পুরনো মেজাজে ফিরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ময়দানে নেমেছেন, সুর চড়িয়েছেন। জেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। সক্রিয় হওয়ার পর নিজের পুরনো নির্বাচনী কেন্দ্র খড়গপুর সদরে গিয়েছেন দিলীপ ঘোষ। সেখানে একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। এসবই জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি 26-এর বিধানসভা ভোটে পুরনো কেন্দ্র থেকেই ফের লড়তে চান দিলীপ? আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি। জল্পনা চলছে, আলোচনা চলছে, তারই মধ্যে ব্যাট হাতে ফের 22 গজে চালিয়ে খেলা শুরু দিলীপ ঘোষের। নিউজ 18 বাংলা। হাতিয়ার বঞ্চনার অভিযোগ। রামপুরহাটে বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক। 26-এ টার্গেট 250 সিট। 26-এ 50 পেরোবে না তৃণমূল, পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে, তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। 70টা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো, কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। ওদের টার্গেটে কোনো দাম আছে নাকি? তৃণমূল কংগ্রেস এবারে 26-এর নির্বাচনে 50 অব্দি যাবে না, অপেক্ষা করুন, দেখতে পাবেন, মজা আগে বলে। 26-এর বিধানসভা ভোটে বুথের ভেতরেও রাখা হোক কেন্দ্রীয় বাহিনী। রানাঘাটের জনসভা থেকে দাবি দিলীপ ঘোষের। এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলায় নজরদারি শুরু নির্বাচন কমিশনের। প্রতি সপ্তাহে জেলা থেকে রিপোর্ট তলব। মাস্টারমশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। ভোট এলেই বাংলায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয় বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, বিপুল বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে বাংলায়। গত লোকসভা নির্বাচনে প্রায় 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল পশ্চিমবঙ্গে। এত কেন্দ্রীয় বাহিনী পেলেও মনের মতো আসন পায়নি পদ্ম শিবির। 21-এর বিধানসভা ভোটে তাদের বঙ্গজয়ের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে। 24-এর নির্বাচনে লোকসভায় আগের তুলনায় আসন কমেছে। এবার 26-এর ভোটের আগে নয়া দাবি দিলীপ ঘোষের।
একজন মাস্টার মশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নালে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট মারবো। মাস্টার মশাই নড়বেন না কিন্তু। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভুয়ো ভোট। ওটাই তো লিড আছে। তাই এবারের নির্বাচনে ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। দলে সক্রিয় হওয়ার পরপরই এই দাবি শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এবার একেবারে জনসভা থেকে দাবি দিলীপের। এরই মাঝে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই এ রাজ্যের আইন শৃঙ্খলার উপর নজরদারি শুরু। এখন থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। দিল্লি থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সিইওকে। জেলা ভিত্তিক এই রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে স্পর্শকাতর বুথের তালিকা। ঠিক হবে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বাংলার ভোটে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ, এবার জলপাইগুড়ি এবং কোচবিহারে। জলপাইগুড়ির ফুলবাড়ির চুনাভাটির বাসিন্দা মোহাম্মদ খাদেম মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন মোহাম্মদ খাদেম। তারপর থেকে আতঙ্কে ছিলেন। সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ। মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুনানির আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। আর বাবা তো সুসাইড করছে ওই পাশের জঙ্গলের মধ্যে, কারণ ওই এসআইআর এর আতঙ্কে। ডাক পড়েছিল হিয়ারিংও গেছি, হিয়ারিং সব সমাধান হয়ে গেছে। হিয়ারিং হওয়ার পরেও বাবা ভাবতেছে কি করবে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে, বাংলাদেশে পাঠাবে নাকি, ওইটার আতঙ্কেই বাবা এইসব হিয়ারিং। মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে গৃহশিক্ষক সুভাষচন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি স্ত্রীর নাম বাদ পড়ার আশঙ্কায় ছিলেন। শুনানিতে ডাকতে পারে এই আতঙ্কে ভুগছিলেন। এর জেরেই সুভাষচন্দ্র বর্মন আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এসআইআর কি ভুল ছিল? ও বউয়ের নামের ভুল ছিল। কি ভুল ছিল? ভুলটা হলো কি, এখন ওই ভাইয়ের নাম বোধ হয় স্বামীর নাম হয়ে আছে। ডাক পেয়েছিল না না, ওগুলোর ডাক পায়নি। টেনশন করতো এটা নিয়ে? টেনশন মানে দারুণ টেনশন। কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা মলিন রায় মঙ্গলবার জলপাইগুড়ি মেডিকেলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি 2002 তালিকায় নাম ছিল না। 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন। নথি জমা দিয়ে আসার পর থেকে আতঙ্কে ছিলেন। মঙ্গলবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন। হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার, সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল। মঙ্গলবার সকালে মৃত্যু হয় প্রৌঢ়ের। এসআইআরের যে একটা আতঙ্ক বাবা প্রথম থেকে একটা আতঙ্কে ছিল। বিএলআরের যে কাগজ ফর্ম সেটা জমা করেছিল বাবা, তারপরেও নোটিশ এসেছিল। সেই নোটিশের ভিত্তিতে 31 ডিসেম্বর ওই আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট ছিল সেগুলো দিয়েছে, আধার কার্ড আর এসসি সার্টিফিকেট আর প্যান কার্ড দিয়েছিল। তারপরে কোনো রিপ্লাই আসেনি। সেদিন থেকে হয়তো বাবা ভিতরে একটা চাপে ছিল। নিউজ 18 বাংলা। রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি, চলছে হিয়ারিং হয়রানিও। ইলেকশন কমিশনার এই ভুলভ্রান্তির ইসের করার জন্য এই বয়স্ক মানুষদের হ্যারাসমেন্ট করতেছে। বাড়িতে আসলে খুবই ভালো হতো। আলিপুরদুয়ার শহর লাগোয়া রেল হাসপাতাল চৌপথির বাসিন্দা দীপ্তি সাহা, বয়স 86, ঠিকমতো হাঁটতে পারেন না। তার দাবি 2002 ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাকা হয়। মঙ্গলবার তাকে এসআইআর শুনানিতে নিয়ে যাওয়া হয় টোটো করে, প্রায় 26 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। নাম নাই, লিস্টের নাম নাই, ভোট তো 1 বছরও বাদ দিছি না। কাগজপত্র ঠিকঠাক মতে আয়ে নাকি
একটা চিন্তা না, এইটার ভয়, চিন্তাতে হাত পিলেই হয়ে যায় নাকি। উত্তর 24 পরগনার শাসনের বাসিন্দা সাফুরান বিবি, বয়স 60। মাসখানেক আগে কোমর ভেঙে যায়, অপারেশন হয়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থায় শুনানিতে বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরের ব্লক অফিসে। অফিসে ডাক করে আসতে তো হবে। হিয়ারিং এর জন্য বাড়ির লোক যায়নি কোনো অধিকারী? না, উত্তর দিনাজপুরের ইসলামপুরের করিশ্মা খাতুন, মাসখানেক আগে পা ভাঙে, এখনো ব্যান্ডেজ। এই অবস্থাতেই শুনানিতে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরের বিডিও অফিসে। সজল বিশ্বাস, চিকিৎসক, বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তর 24 পরগনার আগরপাড়ার ভোটার। কাজের জন্য 1 বছরেরও বেশি সময় ধরে থাকেন বাঁকুড়ায়। তাঁকেও যেতে হয়েছে শুনানিতে বাঁকুড়া থেকে উত্তর 24 পরগনার আগরপাড়ায়। একটা এর থেকে তুগলকি কাণ্ড, আজগবি কাণ্ড আমি আর দেখতে পাই না। কালকে সকালে আমি দুপুরের পরে আমি নোটিশ পেয়েছি, সরকারি অফিসারদের একটা নিয়ম আছে, তার দপ্তরকে পাঠাতে হয় প্রিন্সিপাল সেক্রেটারির মাধ্যমে আমাকে রিলিজ করার কথা, কিন্তু আমাকে সরাসরি পাঠানো হয়েছে। এবার আমি কিভাবে রিলিজ হব, কিভাবে আসবো, এটার দায়িত্ব আমার। ইয়ারও প্রথমে কাউকে রিসিভিং কপি দিচ্ছিল, তা কি প্রমাণ থাকবে যে সাধারণ মানুষরা এসেছিল ইয়ারি, আপনি একটা রিসিভিং দিন। তো উনি প্রথমে বহুক্ষণ ধরে রিসিভিং না দেওয়ার জন্য বলে। এরপর ঘটনাস্থলে যান তৃণমূল কাউন্সিলর, কথা বলেন ইয়ারোর সঙ্গে। হিয়ারিং এ একটা ঘরে তাদের যে হিয়ারিং নোটিশ দিয়েছে তাতে সই করে প্রাপ্ত শিকার মানে উপস্থিত হয়েছে তার একটা প্রমাণ দিচ্ছে। পাশের ঘরটায় 76 নম্বর বুথে সেখানে যে ইআরও রয়েছে সে বলছে না আমি সেটা দেবো, তো মিসবিহেভ করছে। যদি নামটা বাদ চলে যায় বলবে আপনি আসেননি, হিয়ারিং এ আসেননি, তাই নাম বাদ হয়েছে। ইনফরমেশনটা ছিল সুপারভাইজাররা সই করবে, ঠিক আছে, সেই ইনফরমেশন আমার কাছে ছিল না, সেটা একটা মিসই হয়েছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, সেটা মিটে গেছে, সবাই রিসিভ কপি পাচ্ছে, অসুবিধা কিছু। নিউজ 18 বাংলা। কমিশনকে ফের এসআইআর তো মুখ্যমন্ত্রীর। কমিশনের কাজ ভুলে ভরা বলে সরব মমতা। মানুষের হয়রানি নিয়ে কমিশনকে নিশানা। এসআইআরে বিজেপির আইটি সেলকে ব্যবহারের অভিযোগ। কমিশনের পদক্ষেপ অসাংবিধানিক বলে দাবি। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অবাধে বইছে উত্তরে হাওয়া, কাঁপছে কলকাতা। মঙ্গলবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। বুধবার দক্ষিণবঙ্গের 2 জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা। সারাদিন কুয়াশা, শীতের ভালোবাসা, উত্তরে হাওয়ায় কনকনে দক্ষিণবঙ্গ, হাড় কাঁপুনি কলকাতায়। মঙ্গলবার কলকাতায় 10.2 ডিগ্রি, মরশুমের শীতলতম দিন। এর আগে কলকাতায় এরকম ঠান্ডা পড়েছিল 13 বছর আগে, 2013 সালের 13ই জানুয়ারি। কলকাতায় সেদিন ছিল 9 ডিগ্রি, আর কলকাতার সবচেয়ে কম 6.7 ডিগ্রি, সেটা 124 বছর আগে, 1899 সালে। পশ্চিমবঙ্গের উপরে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে, যার জন্যে এই তাপমাত্রাটা আর একটু কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে। 2013 সালে 9ই জানুয়ারি 9.0 হয়েছিল। সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে 1899 সালের 20 জানুয়ারি রেকর্ড করা গেছিল
6.7। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আগামীকালও 10-এর কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা আজ 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের দুই জেলা বীরভূম এবং পূর্ব বর্ধমান, এই দুই জেলায় বুধবার শৈত্যপ্রবাহের সতর্কতা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং হুগলির কিছু অংশ, এসব জায়গাতে শীতল দিন, এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন পর্যন্ত। জেলায় জেলায় একটাই কথা, উফ কি ঠান্ডা। দার্জিলিংয়ে 1.5, শিলিগুড়িতে 9.2, জলপাইগুড়ি 9, রায়গঞ্জ 8, বীরভূমের শ্রীনিকেতন এবং সিউড়ি দুই জায়গাতেই তাপমাত্রা 6.2, কল্যাণীতে 7 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 7.8, পশ্চিম বর্ধমানের আসানসোলে 8.8, বারাকপুরে 8.2, দমদমে 9.5। নিউজ 18 বাংলা। হাড় কাঁপানো ঠান্ডা, গনগনে কলকাতা, কাঁপছে জেলা। কেউ উপভোগ করছেন, কেউ কেউ আবার কাবু। প্রচন্ড ঠান্ডা, দার্জিলিং যেতে হবে না, এখানে দার্জিলিং পেয়ে গেছি আমরা। তো প্রচন্ড ঠান্ডা, মানে আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে দার্জিলিং বা সিকিম, আমার তো মনে হয় কদিন পর হয়তো এখানে বরফও করতে পারে। বন্ধু সোয়েটার, কানে চুপি চুপি কান ঢাকা টুপি, ঘুম ভেঙে গ্লাভস, মোজা, মাফলার, কোথাও আগুনে গা গরম, কনকনে ঠান্ডায় তোমাকে চাই, 1 কাপ চায়ে উষ্ণতা চাই। শীতে কাঁপছে কলকাতা, জেলায় জেলায় রেকর্ড বারুদ পতন। কেউ কেউ বলছেন দার্জিলিং সিকিম যাওয়ার আর দরকার নেই, সমতলেই শীতের এমন কামড় যে হাত কেঁপে যাচ্ছে। এখন তো কালিম্পং এর থেকেও কম টেম্পারেচার এখানে, তো একদমই রেডি ছিলাম না এরকম ঠান্ডার জন্য, তো সমস্যাও হচ্ছে। কল্যাণীতে 35 বছর না, সেরকম মনে পড়ছে না। ইদানিংকালে 5-7 বছরের মধ্যে তো অবশ্যই না। ঠান্ডা বেশ ভালো অনুভব করছি। সকালে সেভাবে রোদের দেখা নেই, রোদ উঠলেও তার তেজ নেই। কুয়াশায় মোড়া স্যাঁতস্যাঁতে ঠান্ডা, বেলা গড়িয়ে রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, একেবারে জড়সড় জবুথবু। এখন আমার যা বয়স হয়েছে, 60 বছর বয়সে, এখন আমাদের খুবই অসুবিধে হচ্ছে এই ঠান্ডাতে। সহ্য করার মতো নয় আর কি, অসহ্য ঠান্ডা একবারে। আমাদের এখানে তো বরফ পড়ার মতো উপকম হয়ে গেছে, প্রায় সন্ধ্যা 4টে বাজতে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশায়, তো সেরকমই ব্যাপার। প্রায় এরকম তাপমাত্রা আমরা দেখেছি। বাঁকুড়ার বুকে হাড়হিম ঠান্ডা, সকালবেলা আমাদের ঘুম থেকে উঠলেই কষ্ট হয়। যারা একটু বৃদ্ধ বয়স, 50 অ্যাবাভ বয়স, তারা তো দেখছি যে 3টা-4টা উপরন্ত কম্বল ঢাকা দিচ্ছে। এই বাঁকুড়া বুকে এত ঠান্ডা কেউ দেখে নেই, স্নান করতে আর মনই যাচ্ছে না, মনে হচ্ছে হাড়হিম জলটা। অনেকে কাবু, অনেকে ঠান্ডা উপভোগ করছেন। খুব ঠান্ডা পড়েছে, ওয়েদারটা ভালো করে ফিল করতে পারছি, খুব ভালো লাগছে। সবকিছুরই একটা এনজয়মেন্ট আছে, এটা এনজয় করছি। মোটামুটি কাবু বলতে পারেন, তো যদিও কাবু এবং উপভোগও করা যাচ্ছে। কেননা এই ঠান্ডাটা তো বেশি দিন পাওয়া যাবে না। বয়স্ক মানুষ, 9 ডিগ্রি তাপমাত্রা নেমেছে কালকে থেকে, আজকেও বোধহয় আরো নেমেছে। এখন এতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি আবার ভালোও লাগছে, কারণ দুটোই তো দরকার মানুষের জন্য। কনকনে ঠান্ডায় জবুথবু উত্তর, মালদা, 2 দিনাজপুরে জাঁকিয়ে শীত। মঙ্গলবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় তুষারপাত হয়। নিউজ 18 বাংলা। বাংলার পর্বতারোহী পিয়ালি বসাক ইতিহাস গড়ার দোরগোড়ায় -55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাকালু শৃঙ্গ জয়ের লক্ষ্যে অবিচল বঙ্গকন্যা। শীতকালে মাকালু অভিযান বেশ কঠিন। পৃথিবীর বহু বিখ্যাত পর্বতারোহীরাও এমন কঠিন পরিস্থিতিতে
হাল ছেড়ে দিয়েছেন। মাকালু বেস ক্যাম্প থেকে পিয়ালি বসাক জানালেন, তাঁর এই অভিযান সফল হলে পৃথিবীর মধ্যে মহিলা হিসেবে প্রথম শীতকালীন পর্বতারোহণে নতুন দৃষ্টান্ত গড়বেন তিনি। বেস ক্যাম্পেই 125 থেকে 140 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে হাড় কাঁপানো হাওয়া, সঙ্গে অক্সিজেনের অভাব, তাও হাল ছাড়ার পাত্রী নন পিয়ালি। সমুদ্রপৃষ্ঠ 28,000 ফুট উপরে পিয়ালির এই লড়াই সফল হোক। छोटा जो दिख रहा है ना ये 20 से एक खड़ा वाला एक नहीं टेका। ये व्हाइट पीक हवा से बर्फ उड़ रहा है। हम लोग को पूरा विदाउट रोप ही चलना। अभी नीचे कैसे जाऊँ? ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা থেকে গুলি। মালদার কালিয়াচকে বাড়িতে ডেকে তৃণমূল সমর্থককে গুলি করার অভিযোগ, মারধরে জখম গুলিবিদ্ধ তৃণমূল সমর্থকের ছেলে ও দুই ভাইপো। তৃণমূলেরই কর্মী, তার ছেলে এবং এক ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ, সকলেই পলাতক। ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়, বাচ্চা কাসিম লগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, যে পেস্তুল নিয়ে গুলি করে দিব। ফের মালদায় গুলি, এবার কালিয়াচকে তৃণমূল সমর্থক জামালউদ্দিন শেখকে বাড়িতে ডেকে গুলি করার অভিযোগ। বন্দুকের বাট দিয়ে জামালউদ্দিনের ছেলে শামীম শেখকে মারধরের অভিযোগ। মারধরে যখন তৃণমূল সমর্থকের দুই ভাইপো। পিস্তল নিয়ে সব দৌড়াদৌড়ি করতে লেগেছে, বাস আমরা ভয়, আমাদের হাতে তো কিছু নাই। তারপরে কিডন্যাপের মতন কিন্তু বের করে নিয়ে আসলো কিনা, আমাকে প্রথমে পিস্তলের বাড়ি মারলে নাকসিরাতে দিয়ে, তারপরে আমার কাকাকে গুলি কইরা পালিয়ে গেল। অভিযোগ, তৃণমূল কর্মী বাবর আলী, তার ছেলে হেদায়েত এবং বাবরের ঘনিষ্ঠ সমীর শেখ গুলি চালায়। বাধা দিতে গেলে মারধর করা হয়। ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়, বাচ্চা কাসিম লগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, যে পেস্তুল নিয়ে গুলি করে দিব। আবার জল নিয়ে ডেকেছে বাবরের ছেলে, ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। ক্রিকেট খেলা নিয়ে সম্প্রতি দুপক্ষের ঝামেলা হয়। এ নিয়ে সোমবার সালিশি সভা বসে, সেখানেও গোলমাল হয়। তারপর বাড়িতে ডেকে গুলি করার অভিযোগ। যে মীমাংসা করার জন্য হয়তো একটা কিছু করতে গেছিল, গোলাগুলি হয়ে গেছে। ঠিক আছে, আমরা স্ট্যান্ডে ছিলাম, বাইকে করে নিয়ে এসছে, আমাদের নিজের গাড়ি ছিল, গাড়ি থেকে তুলে নিয়ে চলে এসছে। জামালউদ্দিন শেখের জলের ব্যবসা। অভিযোগ, জল নেওয়ার কথা বলে মঙ্গলবার সকালে তাকে বাড়িতে ডাকেন বাবর আলী। জামালউদ্দিন পৌঁছলে তাকে লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে জামালউদ্দিনের ছেলে ও তার দুই ভাইপো গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। অল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি। কি নিয়ে, কিভাবে, কেন, আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা, সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে যারা আছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া। মালদায় বারবার চলেছে গুলি। কখনো ইংরেজ বাজারে তৃণমূল নেতা খুন, কখনো তৃণমূল কর্মী খুন, কখনো মোথাবাড়িতে ছাত্রকে গুলি, আর এবার কালিয়াচকে তৃণমূল সমর্থককে গুলি। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ফাঁসি দেওয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গুলি, নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র থেকে ছড়া গুলি, আহত এক কিশোরী এবং 4 গ্রাহক। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনাবশত গুলি চলেছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এরকম দুর্ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে কেন যথেষ্ট সতর্ক ছিলেন না নিরাপত্তারক্ষী? মঙ্গলবার তখন 12:30। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তখন তুমুল ব্যস্ততা, গ্রাহকদের ভিড়। সেই সময় ব্যাংকের ভিতর গুলি, নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র থেকে ছড়রা গুলি। আহত হন 4 গ্রাহক, এক কিশোরী, প্রত্যেকেরই পায়ে গুলি লাগে। হঠাৎ করে আমাকে ফোন করলো দাদা, বলছে কি এরকম ঘটনা হয়েছে, ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে, আর ব্যাংকে কি ফায়ারিং হয়েছে না কি হয়েছে বলে। আমরা ওইভাবে শুনে আমরা বলতে ডাকাতি হয়েছে নাকি ওইভাবে ফায়ারিং হয়েছে, আর কিভাবে ফায়ারিংটা হলো সেটা আমরা জানতে চাই। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জাতীয় সড়কের পাশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিধাননগর শাখা। এই ব্যাংকের ভেতরেই মঙ্গলবার গুলি চলে। ব্যাংকের ভিতরে দাঁড়িয়েছিলেন নিরাপত্তারক্ষী মানিক রায়। তার দাবি, কাঁধ থেকে আগ্নেয়াস্ত্রটি পড়ে যায়, তাতেই 1 রাউন্ড গুলি চলে।
আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি ওটা অ্যাক্সিডেন্টাল এখন অবধি যেটা আমরা জানতে পারছি আর কি। বাদবাকি ইনভেস্টিগেশন করছি, আমরা খতিয়ে দেখছি। না, আটক বলা যায় না, জিজ্ঞাসাবাদ করছি আমরা। এখানে ওসি যিনি ছিলেন উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে গিয়ে ওনাদের শিফট করে 5 জনকে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি নিরাপত্তারক্ষী প্রাক্তন সেনাকর্মী, দুর্ঘটনাবশত গুলি চলেছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এরকম দুর্ঘটনা ঘটলো কেন? দুর্ঘটনাবশত যাতে গুলি না চলে তা কেন নিশ্চিত করা হয়নি? রিটায়ার করার পরে ব্যাংকে অ্যাপ্লাই করে তারা চাকরি পায়। যাদেরকে নিয়েছে সে ট্রেনিং প্রাপ্তই। এখন ব্যাংকে কাজ করতে গেলে অনেক কিছু দেখে শুনে কাজ করতে হয়। যারা আমগার্ড থাকেন তাদের খুব সতর্ক থাকা উচিত এবং অসতর্ক থাকার জন্যই এই ঘটনাটা ঘটেছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।